গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। যোগিনী। রচনা পাঁচকড়ি দে। আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প যোগিনী। বিলেত থেকে ফিরে কলকাতায় অধ্যাপনা করছি। বিজ্ঞান শাস্ত্র নিয়েই আমার কাজ। বিজ্ঞান চর্চাই আমার জীবন, বিজ্ঞানই আমার ধ্যান জ্ঞান। কিন্তু তাই বলে সংসারের অন্য কোনো ব্যাপারে যে আমার মন নেই তা নয়। উষার সঙ্গে আমার বিয়ের ঠিক হয়ে আছে। উষার বাবা একজন প্রবীণ ব্যারিস্টার। আজ হঠাৎই এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হলাম। বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে বন্ধু শশধরের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল। আমার এই বন্ধু শশধর আমার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। যোগশাস্ত্র, মেসমারিজম, হিপনোটিজম এইসব নিয়েই থাকে। সম্প্রতি নাকি তার বাড়িতে এক যোগিনীর আবির্ভাব ঘটেছে। সেই যোগিনীর অদ্ভুত ক্ষমতা দেখাবার জন্য শশধর আজ রাতে অনেককেই নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে। উষা এবং তার বাবাও সেখানে উপস্থিত থাকবে বলে শুনেছি, এবং শুধুমাত্র এই কারণেই আমি শশধরের বাড়িতে গেলাম। নতুবা এইসব লোক ঠকানো বুজরুকি দেখবার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। সন্ধ্যায় শশধরের বাড়িতে পৌঁছে যোগিনীকে দেখলাম। এমন সুন্দরী স্ত্রীলোক আমি আগে কখনো দেখিনি। তার এক পাশে একটা ত্রিশূল পড়ে আছে। গেরুয়া কাপড় আর আলখাল্লা পরা না থাকলে আমি একে আরব্য উপন্যাসের বরাঙ্গী শাহজাদি ছাড়া আর অন্য কিছুই ভাবতে পারতাম না। শশধর আমার সঙ্গে যোগিনীর পরিচয় করিয়ে দিল। দেখলাম আমার নাম বলা মাত্রই যোগিনী উষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অনুমান করলাম শশধর আমার সম্পর্কে এই যোগিনীকে অনেক কথাই বলে দিয়েছে, সুতরাং তিনি এখন যোগ বলে আমার সম্পর্কে অবলীলায় অনেক কথাই বলে দিতে পারবেন। শশধর হাসতে হাসতে যোগিনীকে বলল, ধীরেন্দ্র একজন বিজ্ঞানের সাধক। যোগ টোগে ওর খুব একটা বিশ্বাস নেই। আপনি কি এর মনে বিশ্বাস জন্মে দিতে পারবেন? ইনি বিশ্বাস করতে পারেন এমন কিছু এ পর্যন্ত দেখেননি। যোগিনী পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি নিজেই তো দেখছি এ ব্যাপারে একজন উপযুক্ত পাত্র। কিসের ব্যাপারে? বশীকরণের। মেসমেরিজম সেটা কেবল দুর্বল লোকেদের ওপরই প্রয়োগ করা যায়। তা দিয়ে সত্যি মিথ্যে বিচার করবার তো উপায় নেই। এখানে তো অনেকেই উপস্থিত আছেন। এদের মধ্যে কার মস্তিষ্ক এবং মন দুর্বল নয় সেটা আপনি বলুন। আচ্ছা বেশ, ওই ওনার নাম শুনলাম
উষা দেবী, ওনার মন কি দুর্বল না শক্ত? হ্যাঁ, ওনার ওপর আপনার বশীকরণ বিদ্যা প্রয়োগ করে দেখাতে পারলে আমি বিশ্বাস করতে রাজি আছি। আমি জানি না ইনি শীঘ্র বশীকরণে আসবেন কিনা। কাউকে শীঘ্রই বশীভূত করে ফেলা যায়, আবার কারো কারো ক্ষেত্রে একটু বিলম্ব হয়। আপনি কি এটা বিশ্বাস করেন যে একজনকে বশীভূত করে নিতে পারলে তাকে দিয়ে খুব সহজেই নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নেওয়া যায়? না, আমি এসব বিশ্বাস করি না। বিজ্ঞান এসব বিশ্বাস করে না। আমি যা পারি সেটাই বললাম। আপনাদের বিজ্ঞান কি বলে আমি জানি না। ওদিকে মুখ করে যে বালিকাটি বসে আছে, আমি ইচ্ছা করছি যে ও এখনই আমাদের সামনে এসে দাঁড়াক। এই বলে যোগিনী তার হাত দুটোকে সামনে প্রসারিত করে তারপর ঢেউ খেলিয়ে নিজের বুকের দিকে টেনে নিলেন। আর ঠিক তখনই দেখলাম সেই বালিকাটি চমকে ফিরে তাকালো, তারপর দৌড়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। এমনভাবে জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল যেন আমরা তাকে ডেকেছি। শশধর আনন্দে আত্মহারা হয়ে আমাকে বলল, কি হে, এবার কি বলবে বলো? আমি বুঝতে পারলাম এই বালিকার সঙ্গে আগে থেকেই বলা কওয়া ছিল, কিন্তু মনের ভাব প্রকাশ করলাম না। যোগিনী আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে বললেন, আপনার দেখছি এখনো বিশ্বাস হয়নি। আচ্ছা, এই উষা দেবীর ওপর যদি আমি ইচ্ছাশক্তি প্রয়োগ করে ওকে সংজ্ঞাহীন করি, তাহলে নিশ্চয়ই আর অবিশ্বাস হবে না। যোগিনী এবার উষার দিকে তাকিয়ে বললেন, আপনার কি এতে আপত্তি আছে? উষা হেসে বলল, বিন্দুমাত্র না। এই সময় প্রায় সকলেই সেখানে এসে জড়ো হলেন। যোগিনীর নির্দেশ অনুযায়ী উষা একটা চেয়ারে বসল। যোগিনী তার ত্রিশূলে ভর দিয়ে সোজা হয়ে উষার সামনে দাঁড়ালেন। হঠাৎ তার চেহারায় একটা যেন পরিবর্তন ঘটে গেল। চোখ দুটো জলজল করতে লাগল। তিনি যেভাবে উষার দিকে তাকিয়ে রইলেন সে দৃষ্টি আমার ভালো লাগলো না। এরপর তিনি উষার মুখের কাছে দুহাত প্রসারিত করলেন। তারপর তার মাথা থেকে নাভি পর্যন্ত হস্ত সঞ্চালন করতে লাগলেন। প্রথম 3 বার হস্ত সঞ্চালনের সময় উষা হাসছিল, যেন কি একটা মজা হচ্ছে। চতুর্থবারে তার চোখের পাতা কাঁপতে লাগল। পঞ্চমবারে চোখ দুটো সজল হয়ে উঠল। ষষ্ঠবারে চোখের পাতা আধ বোঝা হয়ে এলো। সপ্তমবারে উষা পুরোপুরি চোখের পাতা বন্ধ করে ফেলল। ধীরে ধীরে ঘুমন্ত ব্যক্তির মতো তার নিঃশ্বাস পড়তে লাগলো। চোখের সামনে ঘটতে দেখেও ব্যাপারটা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছিল না। উষা এই যোগিনীর সাথে যোগ দিয়ে ঘুমিয়ে পড়ার ভান করবে তা কখনোই হতে পারে না। তবে এটা কি? যোগিনী বললেন, ইনি এখন অজ্ঞান অবস্থায় আছেন। দেখে তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তাই যদি হয় তাহলে একে জাগান দেখি, কেমন পারেন? আমি চেষ্টা করলাম, কিন্তু সম্ভব হলো না। উষা মৃত মানুষের মতো পড়ে রইল। দেহ সচল, কিন্তু দেহের ভেতর আত্মাটা যেন নেই। আমার খানিকটা হতভম্ব ভাব দেখে যোগিনী বললেন, একে বলে মুগ্ধাবস্থা। এখন বাকি বশীকরণ। উষা দেবীর এই মুগ্ধাবস্থায় বা এর পরে জাগ্রত অবস্থায়ও আমি যা ইচ্ছা করব, ইনি তাই করতে বাধ্য হবেন। প্রমাণ চান? নিশ্চয়ই। এবার যোগিনী উষার কানে কানে অত্যন্ত নিচু গলায় কি বলতে লাগলো। দেখলাম উষা এবার মাথা নাড়ল। সহসা যোগিনী তার হাতের ত্রিশূলটা সজোরে মাটিতে ঠুকে বলে উঠলেন, জাগো। সঙ্গে সঙ্গে উষা চোখ মেলে তাকালো। তারপরেই
চমকে উঠে বসল। তার মুখ দেখে মনে হলো কি যে ঘটেছে তা সে জানে না। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। বিশ্বাস করব কি অবিশ্বাস করব স্থির করে উঠতে পারলাম না। এই সময় শশধর আমাকে কিছু বলছিল, কিন্তু তার কোনো কথা আমার কানে ঢুকছিল না। বাড়ি ফেরার উদ্যোগ করছি, এমন সময় যোগিনী আমার হাতে ভাঁজ করা একটা কাগজ দিয়ে বললেন, আপনার সন্দেহ দূর করবার জন্য আরেকটা সামান্য প্রমাণ। এই পত্র কাল সকাল 10টার সময় খুলে পড়বেন। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। আজ আর বেশি লেখার ক্ষমতা নেই। যা কখনো বিশ্বাস করতাম না তাই কি অবশেষে বিশ্বাস করতে হবে? না, কিছুতেই তা হতে পারে না। বিশেষ প্রমাণ ছাড়া কখনোই নয়। যোগিনীর চিঠিটা পকেটে রয়েছে। তার কথা মতো কাল সকাল 10টার সময় খুলতে হবে। বেশ, তাই খুলব। 2রা জানুয়ারি। যা ঘটেছে তা প্রকৃতই আশ্চর্য। কলেজে যাব বলে তৈরি হচ্ছি, 9:30 বেজেছে। ঠিক এই সময় আমার কাজের লোকটি এসে বলল, বাবু, উষা দেবী এসেছেন। কে কে এসেছে বললে? উষা দেবী। একা? হ্যাঁ, একাই তো এসেছেন। খুবই বিস্মিত হলাম। উষা একা কখনোই আসে না, তাও আবার এই অসময়ে। ভাবলাম নিশ্চয়ই কিছু ঘটেছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটলাম। দেখলাম উষা দরজার কাছে দাঁড়িয়ে আছে, শুকনো ম্লান মুখ, চোখ দুটো নিষ্প্রভ। বললাম, কি ব্যাপার উষা, কি হয়েছে? আমাদের বিয়েটা হবে না, সেটাই আপনাকে বলতে এসেছি। আমার মাথাটা হঠাৎ ঘুরে গেল। দেওয়ালটা ধরে ফেলে কোনো রকমে বললাম, কি বলছো উষা? কেন হবে না? কেন না, এ বিয়ে হতে পারে না। সবকিছু ঠিক হয়ে আছে আর তুমি বলছো বিয়ে হতে পারে না? না, হতে পারে না। আমি সেই কথাই বলতে এসেছি। কেন হতে পারে না? কেন? কারণটা কি? আমাদের বিয়ে হতে পারে না। কে কি তোমার কাছে আমার নামে কিছু বলেছে? না, তবে এ বিয়ে হবে না। তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো, নাকি তোমার বাবা কিছু বলেছেন? না, আমাদের বিয়ে হতে পারে না। উষা আর দাঁড়ালো না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। জীবনে এমন অসহায় অবস্থার মধ্যে কখনো পড়িনি। ঘড়িতে ঢং ঢং করে 10টার ঘন্টা বাজতে লাগলো। শুনেই আমার চমক ভাঙল। 10টার সময় যোগিনীর সেই চিঠি খোলবার কথা। তাড়াতাড়ি চিঠিটা খুলে দেখলাম তাতে পেন্সিল দিয়ে লেখা, ধীরেন্দ্রবাবু, আপনি বিশিষ্ট প্রমাণ না পাইলে বিশ্বাস করিতে চাহেন না, তাই একটু কঠোর প্রমাণ দিতে বাধ্য হইলাম। এজন্য ক্ষমা করিবেন। আমি শশধরবাবুর নিকট শুনিয়াছি যে উষা দেবীর সহিত আপনার বিবাহ স্থির হইয়া গিয়াছে। সেই জন্য ভাবিলাম সকালে 9:30টার সময় সে আমারই ইচ্ছানুসারে আপনার নিকটে গিয়া যদি বিবাহ ভাঙার কথা বলে, তাহা হইলে আপনি বিশ্বাস করিবেন। সে স্বেচ্ছায় কখনোই এ কাজ করিবে না। আমি তাহার দ্বারা এ কাজ করাইয়া আপনার বিশ্বাস জন্মাইব। আপনি উষা দেবীর উপর রাগ করিবেন না। এ কাজ সে স্বেচ্ছায় করে নাই, এ কথা তাহার মনেও থাকিবে না। তবে আপনি একটু কষ্ট পাইবেন, এছাড়া আমার আর উপায়ও ছিল না। আশা করি এবার বুঝিবেন। এ সকল বিষয় বুজরুকি নহে, এ সত্য। যোগিনী। চিঠিটা পড়ে রাগ হলো না, বরং মনটা হালকা হয়ে গেল। উষা সজ্ঞানে কিছুই করেনি। তার আত্মাকে তার দেহ থেকে আলাদা করে দিয়ে যোগিনী দূর থেকে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নিয়েছে। এ যে সাংঘাতিক ব্যাপার, অবিশ্বাস্য, কিন্তু
বিশ্বাস না করেও তো উপায় নেই। এখনই একবার উষার সঙ্গে দেখা করবার প্রয়োজন বলে মনে হলো। সত্যিই কি সে কিছুই জানে না? উষাদের বাড়িতে যাওয়া মাত্রই উষা আমাকে দেখে বিস্মিত হয়ে বলল, হঠাৎ অসময়ে কলেজে যাননি? হ্যাঁ, কলেজে যাব বলেই বেরোচ্ছি। আচ্ছা, তুমি কি একটু আগে বাইরে গিয়েছিলে? কই না তো। কেন? কোথাও যাওনি? না, একটু আগে একখানা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। যাব আর কোথায়? ঘুমিয়ে কি কোনো স্বপ্ন দেখেছিলে? স্বপ্ন? কই না, কিছু মনে পড়ছে না তো। কিন্তু আপনি এত সব কিছু জিজ্ঞেস করছেন কেন? বিশেষ একটা কারণ আছে বলেই জিজ্ঞাসা করছি। বুঝলাম, উষার বিশ্বাস সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। আর কিছুই সে জানে না। আর অবিশ্বাসের কোনো কারণ নেই। হায় রে আধুনিক বিজ্ঞান, এর কাছে তুমি কিছুই নও। মনে মনে ভাবলাম, এ যদি বুজরুকি কিংবা জাল জুয়াচুরি না হয়, তাহলে তো এ অন্যান্য বিজ্ঞানের মতোই সত্যি। তাই যদি হয়, তাহলে এই বিষয়ে কিছুটা শিক্ষা লাভ করা যায় নাকি? সেটা একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? বশীকরণ বিদ্যার প্রয়োগ করে জগতের মঙ্গল সাধনও তো সম্ভব। বন্ধু শশধরের কাছে আমার মনোবাসনা ব্যক্ত করলাম। সে যার পর নাই খুশি হয়ে বলল, শোনো হে ধীরেন্দ্র, আছে আছে, আমাদের দেশে যা আছে তার কোথাও নেই। 4 জানুয়ারি। আমি দলভুক্ত হয়েছি শুনে যোগিনী যে সন্তুষ্ট হলো না এমন নয়, কিন্তু সে তার মনের ভাব বুঝতে দিল না। খুব কম কথা বলতো, তবে সে যে আমার ওপর বিশেষ দৃষ্টি রাখছে সেটা বুঝতে পারতাম। তার ক্ষমতা সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথাবার্তা হলো। সে বলল, আপনি যেটুকু দেখেছেন তা অতি সামান্যই। যখন উষা দেবী আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে তার উপর আমার কোনো প্রভাব খাটানোর প্রয়োজন পড়েনি। আমি তার কথা তখন মনেও আনিনি। তাহলে ঘটনাটা কিভাবে ঘটল? যেমন ঘড়িতে দম দিয়ে রাখলে ঠিক সময়ে ঘড়ি বেজে ওঠে, আমিও তার চিত্তবৃত্তি সম্বন্ধে ঠিক সেটাই করেছিলাম। সেদিন রাত্রেই কানে কানে তাকে বলে রেখেছিলাম যে পরদিন সকাল 9:30 আপনার সঙ্গে দেখা করে বিবাহ ভঙ্গের কথা বলতে হবে। যদি 12 ঘন্টার বদলে 4 ঘন্টার সময় নির্দেশ করতাম, তাহলে 4 ঘন্টা পরেই উষা দেবী আপনার কাছে যেতেন। আপনি যদি নির্দেশ দিতেন, আমাকে হত্যাও করত? তাহলে নিশ্চয় সে আপনাকে হত্যাই করত। এই যে ভয়ানক ক্ষমতা! প্রকৃতই এ ভয়ানক ক্ষমতা। আপনি বললেন উষার আমার কাছে আসাটা এই ক্ষমতার একটা সামান্য প্রকাশ মাত্র। তাহলে এই ক্ষমতার চরম প্রকাশ কি? সেটা না শোনাই ভালো। বিজ্ঞানের কোনো মীমাংসা হতে পারে নাকি? আমি সেটাই বুঝতে চাই। আমি বিজ্ঞানের ধার ধারি না। আমি জানতে চাইছিলাম, যদি আপনি নিজে কিছু জানতে চান, তাহলে আমি আনন্দের সঙ্গে তার উত্তর দেব। আপনি জানতে চান যে এই ক্ষমতা কত দূর বৃদ্ধি করা যেতে পারে, এই তো? হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছিলাম। উপযুক্ত পাত্র পাওয়া গেলে এই ক্ষমতায় অপরকে সম্পূর্ণ বশীকরণ করা যায়। তখন তাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেওয়া যায়। তার অজ্ঞাতসারে? সবসময় তা নয়। কোনো কোনো স্থলে উষার মতো সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় কাজ করে যাবে। আবার জ্ঞান হলে কিছুই মনে থাকবে না। আবার অপর ক্ষেত্রে জ্ঞান থাকবে, কি করছে জানতে এবং বুঝতেও পারবে, কিন্তু অমত করার ক্ষমতা থাকবে না। তখন তার নিজের ইচ্ছে শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অন্যের ইচ্ছা শক্তির দ্বারা তার নিজের ইচ্ছা শক্তি সম্পূর্ণরূপে বশীভূত হবে। আপনি এই ক্ষমতা কখনো ব্যবহার করেছেন? অনেকবার। আপনার ইচ্ছা শক্তি কি এতই প্রবল? না, ঠিক তা নয়,
অন্যের ইচ্ছা শক্তিও আমার ইচ্ছা শক্তির থেকে প্রবল হতে পারে। আমার ইচ্ছা শক্তি অপরের মনের মধ্যে প্রথিত করে সেই ব্যক্তির ইচ্ছাকে বশীভূত করাই হচ্ছে আসল কথা। আমার নিজেরও শরীরের অবস্থা অনুযায়ী এ ক্ষমতা হ্রাস পায়, আবার বৃদ্ধিও পায়। অসুস্থ শরীর নিয়ে এ ক্ষমতা কিন্তু প্রয়োগ করা যায় না। তার মানে আপনার আত্মাকে আপনি অন্যের দেহের মধ্যে প্রেরণ করেন? হ্যাঁ, কতকটা তাই। এই সময় আপনার শরীরের অবস্থা ঠিক কিরকম হয়? কিছুটা অবসন্ন ভাব থাকে মাত্র। শরীর স্বাস্থ্যের অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না? থাকে। দেহ থেকে নিজের আত্মাকে সম্পূর্ণ বিলুপ্ত করা উচিত নয়। সেক্ষেত্রে পুনরায় নিজ দেহে প্রবেশ করাটা কঠিন হয়ে পড়ে। তাই কোনো অবস্থাতেই অসাবধান হতে নেই, জেদও দেখাতে নেই। যোগিনীর সাথে এই ধরনের আলোচনা যখন চলতে থাকে, আমি নিজেই নিজেকে নিয়ে বিস্মিত হয়ে পড়ি। আমাকে লোকে বিজ্ঞান শাস্ত্রের মহাপণ্ডিত বলে খাতির করে, সেই আমি নীরবে বসে এইসব প্রলাপ শুনে যাচ্ছি। বিষয়টা আরও তলিয়ে দেখব বলে, আরও অকাট্য প্রমাণের আশায় আমি নিজেই বশীভূত হব বলে স্থির করেছি। আজ সন্ধ্যায় যোগিনী আমাকে বশীকরণ বা মেসমেরাইজ করবার চেষ্টা করবে। 7ই জানুয়ারি বোধহয় এক গুরুতর বৈজ্ঞানিক অনুসন্ধান ও পরীক্ষা করতে আমি সক্ষম হব। ঘরে শশধর ছাড়া আর কেউ ছিল না। সেদিন উষা যেমন যোগিনীর সামনে বসেছিল, আমিও সেইভাবেই যোগিনীর সামনে বসলাম। যোগিনী আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের ওপর সেই একই রকমভাবে হস্ত সঞ্চালন করতে লাগল। হঠাৎ মনে হলো আমার শরীরের ওপর দিয়ে উষ্ণ বাতাস বয়ে যাচ্ছে। আমি যোগিনীর মুখের দিকে চেয়ে আছি। ক্রমে তার মুখ যেন ধীরে ধীরে তরল ধূমরাশির মধ্যে মিলিয়ে যেতে লাগল। অবশেষে সেই ধূমরাশির ভেতর থেকে কেবল তার 2 বৃহৎ চক্ষু আমার চোখের দিকে তাকিয়ে জ্বলতে লাগল। ক্রমে ক্রমে সেই বিশাল চক্ষু আরো দীপ্তিমান, আরো বৃহৎ, আরো স্থির হতে আরম্ভ করল। সহসা চোখ দুটো যেন দুটো বৃহৎ পুষ্করিণীতে পরিণত হল। গরম বাতাস আর নেই, কেবল নীল জল টলটল করছে। সহসা আমি সেই জলের ভেতর পড়ে গেলাম। আমার সর্বাঙ্গ শিহরে উঠল। 2 বৃহৎ পুষ্করিণী এখন এক হয়ে গিয়ে এক বিশাল হ্রদে পরিণত হয়েছে। আমি সেই জলরাশির অতলে তলিয়ে যেতে লাগলাম। তলিয়ে যেতে যেতে আবার এক সময় উঠতে শুরু করলাম। যখন প্রায় জলের উপরে উঠে এসেছি, চোখে আলো দেখছি, ঠিক তখনই কানের কাছে বজ্রমন্ত্রে ধ্বনিত হলো, জাগো। আমি চমকে জেগে উঠলাম। দেখলাম সেই চেয়ারেই বসে আছি। যোগিনী স্থির নেত্রে আমার মুখের দিকে তাকিয়ে আছে। পাশেই শশধর বসে নিবিষ্ট মনে তার নোটবুকে আমার বিচিত্র অবস্থার বিভিন্ন স্তর লিপিবদ্ধ করছে। আমার মন উৎসাহে পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো তাহলে আশা আছে, আমি এ সম্বন্ধে একটা বৈজ্ঞানিক অনুসন্ধান করতে সক্ষম হব। 10ই জানুয়ারি বশীকরণ সম্পর্কে নানান বই সংগ্রহ করে এনেছি। ইংরেজি, সংস্কৃত ও বাংলায় এ বিষয়ে যে সমস্ত বই লেখা রয়েছে তা একে একে পড়তে শুরু করেছি। কিন্তু এ এক কঠিন সমস্যা। আসল কথাটাই কোথাও পাচ্ছি না, কেবল ক্রিয়া এবং তার ফল। কারণ কিছুই দেখানো নেই। এখানেই ঘোর রহস্য। উষা আমার কথা শুনে বলল, এই ঘটে, কিন্তু কেন ঘটে সে বিষয়ে কিছুই পরিষ্কার করে বলা নেই। না, আমি আমার অভিজ্ঞতার কথা খাতায় সব লিখে রেখেছি, কিন্তু
বিজ্ঞানের কোনো সূত্র দিয়েই সেসব বাঁধা যাচ্ছে না। সেসব কি শুধুই কল্পনা? ঠিকই বলেছে উষা, সেসবে কেবল কল্পনা শক্তিই বাড়ে। আর কল্পনা হলো বিজ্ঞানের শত্রু। অনুমান, ধারণা এসব আমি গ্রাহ্য করব না। আমি চাই নিখুঁত সত্য। আচ্ছা, বাবা কি আপনাকে কিছু বলেছেন? বাবা আমাদের বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে ফেলেছেন। আজকালের মধ্যেই হয়তো আপনার সাথে কথা বলবেন। বুঝলাম, আমাদের বিবাহের আর বিলম্ব নেই। 15ই জানুয়ারি। আজ আবার যোগিনী আমাকে মেসমেরাইজ করেছে। আগেরবারে আমার যেমন যেমন অনুভূতি হয়েছিল, এবারও ঠিক তেমনই হলো। আজ আগের থেকে আরো তাড়াতাড়ি অজ্ঞান হয়েছিলাম। শশধর আমার গায়ের উত্তাপ, নিঃশ্বাস প্রশ্বাস প্রভৃতি সমস্তই তার নোটবুকে টুকে রেখেছিল। 16ই জানুয়ারি। আজ আবার মেসমেরাইজড হয়েছি। শশধরের নোটবুকে সে বিষয়ে সমস্ত বিবরণ লেখা আছে। 17ই জানুয়ারি। আজ যোগিনীর সাথে একটু মন কষাকষি হয়ে গেল। যোগিনী বলল, না, আজ আর কিছু হবে না। সে কি, কেন? আমাকে একটু অন্যত্র যেতে হবে। আমি বিরক্ত হয়ে বললাম, না গেলেই কি নয়? না, দুদিনের জন্য আমার অন্যত্র যাওয়া প্রয়োজন। এতে করে আমার গবেষণার ক্ষতি হয়ে যাবে। এভাবে আমি এগোবো কিভাবে? অগ্রসর হওয়ার এখনো অনেক বাকি। আত্মার পরিবর্তন অথবা সম্পূর্ণ বশীকরণ, যে অবস্থায় আপনি অন্যের হুকুম মতো কাজ করতে বাধ্য হবেন। এরপর আসবে সম্পূর্ণ বিকাশ। এত তাড়াহুড়ো করলে যে বিশাল ক্ষমতার কিছুই উপলব্ধি করতে সক্ষম হবেন না। একটু ধীরে ধীরে অগ্রসর হওয়াই শ্রেয়, ধীরেন্দ্রবাবু। আমার মতো একজন বৈজ্ঞানিককে নিয়ে একটি স্ত্রীলোকের এমন লীলা খেলা দেখলে সাধারণে কি ভাববে তা আমি আন্দাজ করতে পারি। কিন্তু বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটনের জন্য আমাকে সবই করতে হবে। 20শে জানুয়ারি। আমার পাশের বাড়িতে বৃদ্ধ ডাক্তার করুণাকান্ত বাবু থাকতেন। তিনি আজ সকালে এসে বললেন, ধীরেন্দ্রবাবু, শুনছি তুমি নাকি শশধরের যোগিনীর কাছে মেসমারাইজড হচ্ছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে বিষয়টা আমি একটু তলিয়ে দেখতে চাই। শোনো, আমি তোমার থেকে বয়সে অনেক বড়, বুঝলে? আমি তোমার পরামর্শ দিচ্ছি, ও যোগিনীর ত্রিসীমানায় আর যেও না। কথা বলছেন কেন? বিশেষ কারণে সব কথা এখন তোমায় খুলে বলতে পারছি না। শুধু এটুকুই বলি যে যোগিনীর সাথে আমারও মোলাকাত হয়েছিল, কিন্তু তার প্রতি আমার ভক্তি জন্মায়নি। এর বেশি তোমায় আর কিছু বলবো না। আমার ধারণা ডাক্তারবাবু সম্ভবত অন্য কোনো কারণে এই স্ত্রীলোকটির ওপর চটে আছেন, সেই কারণেই এসব কথা বলছেন। কিন্তু আমি বদ্ধপরিকর। যেখানে বিজ্ঞান জগতের এক নতুন তত্ত্ব আবিষ্কারের সম্ভাবনা রয়েছে, সেখানে এ পরীক্ষা আমি পরিত্যাগ করব না। 28শে জানুয়ারি। মেসমেরাইজড হলাম। 25শে জানুয়ারি। মেসমেরাইজড হলাম। 26শে জানুয়ারি। আজও মেসমেরাইজড হলাম। 27শে জানুয়ারি। বোধহয় বারবার মেসমেরিজমের ফলে শরীর খারাপ হয়। আজও মেসমেরাইজড হয়েছিলাম। আমার চোখের কোণে কালি পড়েছে। স্নায়ুমণ্ডলী আর আগের মতো সতেজ নেই। এখন সামান্য শব্দ হলেই আমি চমকে উঠি। ছেলেদের পড়াবার সময় অল্পেতেই যেন রেগে উঠছি। একদিন উষা বলল, আপনি দয়া করে এসব ছেড়ে দিন। বুঝতে পারছেন না আপনি দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছেন? এরপর কোন দিন গুরুতর অসুস্থ হয়ে পড়বেন। আত্মা ও দেহের সম্বন্ধ বিচার এই শিরোনামে একটা বই লিখব উষা। সেই কারণেই গবেষণাটা চালিয়ে যাওয়া দরকার। এখন বন্ধ করলে বিজ্ঞানেরই ক্ষতি। অগত্যা উষাকে হাল ছাড়তে হলো। শশধর 10-12 দিনের জন্য দেশে যাবে। যোগিনী থাকবে, ফলে মেসমেরিজম বন্ধ হবে না। 4 ফেব্রুয়ারি।
শশধর চলে গেছে। কাল একটা ভয়াবহ ব্যাপার ঘটেছে। মেসমেরিজমের পর সজ্ঞানে ফিরে এসে দেখলাম আমি একটা অন্য ঘরে আছি। জানালার দুপাশে দুটো মশাল জ্বলছে। একটা বড় ধনুচি থেকে বকবক করে সুগন্ধি ধোঁয়া বেরিয়ে আসছে। সারা ঘর ধোঁয়ায় ভরে আছে। তারই মধ্যে আমি যোগিনীকে কোলে তুলে নিয়েছি। সেই ধূম্রজালের মধ্যে মশালের উজ্জ্বল আলোয় তার মুখমণ্ডলের অপূর্ব সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। সে আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। ধীরে ধীরে আমার আবার আচ্ছন্ন ভাব হতে লাগলো। আমি হেলে পড়লাম। যোগিনী আমাকে টেনে নিয়ে তার প্রসারিত হাতে একখানা দীর্ঘ ছুরি উপর দিকে তুলে ধরে ঊর্ধ্ব মুখে অব্যক্ত স্বরে কি এক মন্ত্র পাঠ করতে লাগলো। ওম উগ্রচরাং খরাং চর্মং আত্মা ভূমিং। ওম উগ্রচরাং খরাং চর্মং আত্মা ভূমিং। ওম উগ্রচরাং খরাং চর্মং আত্মা ভূমিং। আমি সে মন্ত্রের একটি বর্ণও বুঝতে পারলাম না, সেদিকে তাকাতেও পারলাম না। মনে হলো আমি বহির্জগৎ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আমাকে নিষ্পন্দ দেখে সহসা যোগিনী মন্ত্রপাঠ বন্ধ করে আমাকে আরো তীব্র শক্তিতে দুহাতে আকর্ষণ করতে লাগলো। আর ঠিক তখনই আমার জ্ঞান ফিরে এলো। আমি যোগিনীর হাত থেকে নিজেকে মুক্ত করে নিতে ব্যাকুল হয়ে উঠলাম। যখন চেতনা আরো উন্মেষিত হলো, আমি তাকে সবলে ঠেলে সরিয়ে তক্ষুনি সেই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়লাম। আর এক মুহূর্ত তার কাছে থাকলে আমি যে কি করে ফেলতাম তা জানি না। কি ভয়ানক! এখন বুঝলাম বশীকরণ কি। ডাইনির গল্পেও খানিকটা বিশ্বাস জন্মাতে লাগলো। কি করব কিছুই ভেবে উঠতে পারলাম না। হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। সে একজন যোগিনী, সে এমন করবে কেন? সম্ভবত অজ্ঞান অবস্থায় আমি তাকে কোলে বসিয়েছিলাম। ছি ছি ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। ঠিক করলাম যতদিন শশধর না ফেরে আমি আর যোগিনীর কাছে যাব না। চাকরকে দিয়ে খবর পাঠালাম বিশেষ একটা কাজে ব্যস্ত থাকায় দিন কতক যেতে পারবো না। চাকর ফিরে এসে জানালো যে তিনি বলেছেন, বাবুকে বলিস যদি সময় হয় আসবেন, আমি কোথাও যাব না। আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম আজ কিছুতেই যোগিনীর কাছে যাব না। কিন্তু কি যে হলো জানি না। রোজ গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাসের দোষ, নাকি মেসমেরিজম ও আফিমের মতো একটা নেশা, তা বলতে পারবো না। সন্ধ্যের পর থেকেই মন বড় চঞ্চল, অধীর হয়ে উঠল। কোনো কাজেই মন বসাতে পারলাম না। হঠাৎই বইপত্র ঠেলে সরিয়ে হাতের কাজ ফেলে রেখে আমি ঊর্ধ্বশ্বাসে যোগিনীর কাছে ছুটতে লাগলাম। যোগিনী আমাকে দেখে একটু অবাক হলো না। সে আগের মতোই গম্ভীর ভাব। আমি আর কিছু মনে নেই। 10ই ফেব্রুয়ারি। আমি হাজার চেষ্টা করেও আর মনকে প্রবোধ দিতে পারছি না। এখন আমি নিশ্চিত বুঝেছি এই স্ত্রীলোক, এই কুহকিনী, এই নামে মাত্র যোগিনী আমাকে গ্রাস করতে চায়। আমার দেহ, মন, প্রাণ, প্রণয়ানুরাগ সর্বস্ব চায়। কি ভয়ানক! ভাবতে প্রাণ শিউরে উঠছে। আর মনকে চাপা দিয়ে রাখার উপায় নেই। এ ধ্রুব সত্য, ভয়াবহ সত্য, সবই বুঝতে পারছি, অথচ ছেড়ে যেতে পারছি না। এই কুহকিনী আমার হৃদয়ে পশুত্ব এনে পাপ প্রবৃত্তি জাগিয়ে তুলছে। সেদিন জ্ঞান ফিরতেই পালিয়েছিলাম, কিন্তু আজ আর পালাতে পারলাম না। মান, সম্ভ্রম, চরিত্র, ভদ্রতা, ধর্ম, কর্ম সমস্তই আজ বিলুপ্ত হতে বসেছে। 10ই ফেব্রুয়ারি। ঠিক করেছি কিছুতেই আজ যোগিনীর কাছে যাব না। চুলোয় যাক আমার বিজ্ঞান চর্চা, আমার গবেষণা। এই প্রলয়ঙ্করী স্ত্রীলোকের কাছে আবার যদি আমি যাই, আমার সর্বনাশ হবে। আত্মসংযম রক্ষা করতে পারবো না।
কি ভয়ানক! আমি কি পাগল হয়ে যাচ্ছি? জানি না। যা ঘটেছে প্রথমে সেটাই আগে এখানে লিখে রাখি। সন্ধ্যার পর ভেতরে ভেতরে ছটপটানিটা বৃদ্ধি পাচ্ছে লক্ষ্য করে উষাদের বাড়িতে গেলাম। সে আমাকে দেখি বলল, আপনি আমার কথা শুনলেন না? নিজের দিকে তাকিয়ে কখনো দেখেছেন চেহারার কি হাল হয়েছে? উষার বাবার কাছে যেতেই তিনি বললেন, তোমার চেহারাটা কিন্তু দিন দিন বড়ই খারাপ হয়ে যাচ্ছে। একবার ডক্টর করুণাকান্ত বাবুকে দেখিয়ে নিতে পারো তো? আমি মিনমিন করে বললাম, তেমন কিছু না, ঠিকই তো আছি। উনি বললেন, এক হাত দাবা খেলবে নাকি ধীরেন্দ্র? দাবা খেলতে বসলাম, কিন্তু কিছুতেই খেলায় মন বসাতে পারলাম না। উনি বললেন, তোমার আজ কি হয়েছে বলো তো? প্রথম থেকেই দেখছি ভুলভাল চাল দিচ্ছ। নাও, একটা সুযোগ দিলাম, চাল ফিরিয়ে নাও। আজ বরং থাক, আমার একটা জরুরি কাজ আছে। সম্ভবত এই রকম ধরনের কিছু একটা বলে আমি প্রায় উন্মত্তের মতো তাঁদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর স্বপ্নের মতো অস্পষ্ট মনে আছে যেন রাস্তার গ্যাস বাতিগুলো সরে সরে আমার দিকে এগিয়ে আসছে। খানিক পরেই দেখলাম যোগিনীকে। আমাকে দেখে মৃদু মধুর হেসে জিজ্ঞাসা করল, আজ এত দেরি? আমি কি উত্তর দিয়েছি, এরপর কি ঘটেছে, কখন বাড়ি ফিরেছি, কিছুই ভালো মনে নেই। 11ই ফেব্রুয়ারি। আজ মাথাটা আবার পরিষ্কার হয়েছে, সবকিছু বিচার বিশ্লেষণ করতে পারছি। কুহকিনী আমাকে হস্তগত করেছে। তার সর্বনেশে বশীকরণ বিদ্যার বশে আমার দেহের ওপর আধিপত্য বিস্তার করে আছে। যেমন কতগুলো ভয়াবহ কীট অন্যের অঙ্গে আশ্রয় করে তার দেহের রক্ত শোষণ করে, সেই রকম এই স্ত্রীলোক তার বিভৎস কীটরূপী আত্মাকে আমার দেহে সংযুক্ত করে দিতে পারে। তারপর আমার দেহের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে, আমাকে দিয়ে ইচ্ছে মতো যে কোনো কাজ করিয়ে নিতে পারে। আমি তখন ক্ষমতাবিহীন তার হাতের পুতুল মাত্র। এ সম্বন্ধে আমি কাউকে কিছু বলতে পারবো না। আমার কলেজের কর্তারা শুনলে হয়তো বলবে, এমন উন্মত্ত শিক্ষককে আমাদের আর প্রয়োজন নেই। উষাকে না, প্রাণ থাকতে তাকে এসব কথা আমি বলতে পারবো না। যা করার আমাকে একাই করতে হবে। মায়াবিনী যোগিনীর সুদৃঢ় বন্ধন ছিন্ন করে মুক্ত আমাকে হতেই হবে। হঠাৎ ডাক্তার করুণাকান্ত বাবুর কথা মনে পড়ল। তিনি আগেই আমাকে সাবধান করে দিয়েছিলেন। ভাবলাম তার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেব। তিনি হয়তো আমাকে এই বিপন্নতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারবেন। 20শে ফেব্রুয়ারি। না, করুণাকান্ত বাবুকে কিছুই খুলে বলতে পারলাম না। প্রথম দু একটা কথা শুনেই তিনি অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, সে কি বলো কি হে, এ তো সাংঘাতিক কাণ্ড। এ কি বাস্তব? আপনার ওপর সে কখনো তার বশীকরণ শক্তি প্রয়োগ করেছিল? না, সে সুযোগ সে পায়নি। তার হাবভাব চালচলন দেখেই তাকে আমার কেমন চরিত্রহীনা স্ত্রীলোক বলেই মনে হয়েছিল। এই কারণেই তোমাকে সাবধান করে দিয়েছিলাম। আমি করুণাকান্ত বাবুকে আর বিশেষ কিছু না বলে সেখান থেকে চলে এলাম। মনে মনে ভাবলাম তিনি খুব বাঁচান বেঁচে গেছেন। এখন আমার কি করা উচিত সেটাই ভাবতে লাগলাম। ছুটি পেলে পশ্চিমে বেড়াতে চলে যেতাম, যোগিনীর হাত থেকে পালিয়ে বাঁচতাম। অবশ্যই সেখান থেকেও আমাকে টেনে আনতে পারে। ওর ক্ষমতা সম্পর্কে আমি এখনো সম্পূর্ণ ওয়াকিবহল নই। এখন এই পর্যন্ত জানি যে সন্ধ্যের পর থেকেই তার কাছে যাওয়ার জন্য আমার ভেতরে একটা দুর্দমনীয় ব্যাকুলতা জন্মাবে। তখন আমি কিভাবে আত্মসংবরণ করব? অনেক ভেবে মনে মনে একটা পরিকল্পনা আঁটলাম। ঘর থেকে যাতে বেরুতে না পারি সেই ব্যবস্থা করব। ঘরে ঢুকে ঘর তালাবন্ধ করে চাবিটা জানলা দিয়ে বাইরে দূরে ফেলে দেব। 21শে ফেব্রুয়ারি। আমারই জয় হয়েছে। কাল সন্ধ্যার আগেই আমি খাওয়া দাওয়া করে নিয়ে আমার ঘরের চাবি বন্ধ করে চাবিটা জানলা দিয়ে বাগানে ফেলে দিয়েছিলাম। তারপর একখানা বই নিয়ে পড়তে বসলাম।
কখন সেই উন্মত্ত ব্যাকুলতা অনুভব করব সেটা ভেবে সর্বক্ষণ ভয়ে কাঁটা হয়ে রইলাম, কিন্তু তেমন ভাব আদৌ অনুভব করলাম না। রাত্রে বেশ ভালো ঘুম হলো। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তাও জানতে পারিনি। ঘরে তালাবন্ধ করে রাখার ফন্দিটা বোধহয় যোগিনী বুঝতে পেরেছে, সেই জন্যই আর বৃথা চেষ্টা করেনি। সে যাই হোক, মোদ্দা কথা হলো আমি যোগিনীকে পরাস্ত করতে পেরেছি। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ শুনে চমকে উঠলাম। কে? আমি দাদা বাবু, উষা দিদিমণির বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন। ওনাদের বাড়ি থেকে একজন লোক এসে খবরটা দিয়ে গেল। এই সাত সকালে উষার বাবা কেন ডাকছেন? মনটা কু ডেকে উঠল। আজকাল আমার এমনই হয়েছে, সর্বদাই একটা ভয়ে ভয়ে থাকি। কাজের লোককে বললাম, নিচে বাগানে ঘরের চাবিটা পড়ে আছে ওই কোণের দিকটায়, তাড়াতাড়ি নিয়ে আয়। ঘর খুলে হাত মুখ ধুয়ে উষাদের বাড়ির দিকে হাঁটা লাগালাম। বাড়িতে ঢুকবার মুখেই উষার বাবার সাথে আমার দেখা হয়ে গেল। ভয় ভয় বললাম, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, এসো, ভেতরে এসো। ভেতরের ঘরে নিয়ে গিয়ে তিনি আমাকে বললেন, একটা বিশেষ কাজে আমাকে কিছুদিনের জন্য দেশে যেতে হবে। উষাও আমার সঙ্গে যাচ্ছে। ফিরে এসেই তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। উষা আর তার বাবা কিছুদিনের জন্য দেশে চলে যাচ্ছে। এ সংবাদ আমার পক্ষে মঙ্গলের না অমঙ্গলের ঠিক বুঝে উঠতে পারলাম না। উষার বাবা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর উষা এসে ঢুকল। বললাম, উষা, আমি যোগিনীর বিদ্যা নিয়ে আর গবেষণা করব না বলে মনস্থ করেছি। উষা একই সঙ্গে খুশি এবং বিস্মিত হয়ে বলল, সে কি? আপনি যে বলেছিলেন এর শেষ না দেখে ছাড়বেন না। হ্যাঁ, কিন্তু এখন আমি মত পাল্টে ফেলেছি। তাহলে সত্যিই আপনি নিরস্ত হলেন? হ্যাঁ। সত্যিই আমি খুব নিশ্চিন্ত হলাম। আপনার চেহারার যে কতটা খারাপ হয়ে গেছে তা আপনি জানেন না। এসব ভালো নয়। হ্যাঁ, এখন আমারও তাই মনে হচ্ছে। আর এতে যোগিনীরও ক্ষতি হয়েছে। আপনাকে মেসমেরাইজ করতে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি অসুস্থ হয়েছেন? হ্যাঁ, খবর পেয়েছি কাল রাতে তার জ্বর এসেছে। আমি আর মেসমেরাইজড হব না, এই মর্মে উষাকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু মনের মধ্যে একটা অন্য চিন্তা উঁকি দিল। কাল রাতে যোগিনী অসুস্থ ছিল, সুতরাং তার ক্ষমতাও হ্রাস পেয়েছিল এবং সেই কারণেই কাল তার হাত থেকে আমি রক্ষা পেয়েছিলাম। অসুস্থ শরীরে বশীকরণের চেষ্টা করলে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। সে যাই হোক না কেন, আজ রাতেও আমি একই রকমভাবে নিজেকে তালাবন্ধ করে রাখবো বলে ঠিক করেছি। 25শে ফেব্রুয়ারি। কাল রাতেও কোনো গোলমাল ঘটেনি। আমি একবারও যোগিনীর কাছে যাবার জন্য কোনো রকম ব্যাকুলতা অনুভব করলাম না। রাতে ভালো ঘুম হলো। সকালে উঠে মালিকে দিয়ে চাবি আনিয়ে ঘর খুললাম। কিন্তু এ কৌশলটা রোজ রোজ করলে এরা আমাকে পাগল ভাববে, অন্য কিছু ভাবতে হবে। মন বলছে আজ কিছু একটা ঘটবে, কারণ খবর পেলাম যোগিনী সুস্থ হয়ে উঠেছে। তবে তার শরীর দুর্বল হয়েছে। আর কটা দিন চেষ্টা করতে পারলে হয়তো আমি তার শক্তিকে দমন করে রাখার উপায়ও আবিষ্কার করে ফেলতে পারতাম। কিন্তু ক্ষুধার্ত বাঘের থাবার নিচে পড়ে কেউ সে বাঘকে বশে আনার চেষ্টা করে না, নিজের পরিত্রাণের উপায় খোঁজে আগে। 26শে ফেব্রুয়ারি। না, ঈশ্বরের অনুগ্রহে কাল কিছু ঘটেনি। এবারে আর চাবিটা বাগানে না ফেলে দরজার ফাঁক দিয়ে বাইরে ঠেলে দিয়েছিলাম। সকালে অন্য একজন ভৃত্যকে দিয়ে সেটা হস্তগত করলাম। যদিও আমার এত সাবধান হবার কোনো প্রয়োজন ছিল না। ঘরের মধ্যে থাকাকালীন আমি একবারও যোগিনীর কাছে যাওয়ার জন্য ব্যাকুলতা অনুভব করিনি। নিশ্চয়ই আমার বিপদ কেটে গেছে। তাছাড়া 2-1 দিনের মধ্যেই শশধর ফিরে আসবে। শশধরের সামনে নিশ্চয়ই যোগিনী অমন কদর্য কাজ করতে সাহস পাবে না। তবে আমার মন এখন অনেক সুস্থ। যোগিনীর ক্ষমতা আমার ওপর আর নেই। শেষ পর্যন্ত আমার ধন মান যশ
কিচ্ছুই খোয়া যায়নি, আমার সবই আছে। উষারা ফিরে এলেই আমাদের বিয়ে। 27শে ফেব্রুয়ারি। আমি নিশ্চয়ই পাগল হয়ে যাব। মাথার ভেতরটা এখনো দপদপ করছে, সর্বাঙ্গ কাঁপছে। কি ভয়ানক রাত্রি আমি অতিবাহিত করলাম। কালো চাবি বন্ধ করেই রেখেছিলাম। রাত বেশি হয়নি বলে শুয়ে শুয়ে একটা বই নিয়ে পড়ছিলাম। হঠাৎ কে যেন আমাকে ধরে সবলে টানতে লাগলো। আমি বিছানা খামচে ধরলাম, পারলাম না। উঠে দাঁড়িয়ে ঘরের দেওয়াল আঁকড়ে ধরবার চেষ্টা করলাম। বোধহয় উন্মত্তের মতো একবার চিৎকারও করে উঠলাম, কিন্তু কিছুতেই আত্মরক্ষা করতে পারলাম না। প্রথমে আমি রুখে দাঁড়াবার চেষ্টা করেছিলাম, কিন্তু এই শক্তি ক্রমেই এত প্রবল হয়ে উঠল যে আমি সম্পূর্ণ পরাভূত হলাম। সৌভাগ্যের বিষয় যে এই অবস্থায় কেউ আমাকে দেখেনি। আমি একটা ছুরি এনে দরজা ফাঁক করে চাবিটা ভেতরে টেনে নিলাম। বাক্স থেকে নিজের একখানা ছবি বার করে তাতে নাম ঠিকানা লিখে পকেটে রেখে দিলাম। তারপর ছুটলাম শশধরের বাড়ির দিকে। আমি স্পষ্টতই বুঝতে পারছি আমার ভেতরে একই সাথে দুটো মনের ক্রিয়া চলছে। মহাশক্তিশালী অপরের একটা মন আমার দেহ অধিকার করে নিয়ে দাসানুদাসের মতো আমাকে চালিত করছে। তারই বিপরীতে আমার নিজের মন ক্ষীণতর শক্তিতে তাকে প্রতিহত করার চেষ্টা করছে। কোন পথে কিভাবে শশধরের বাড়িতে ঢুকেছি আমার মনে নেই, কিন্তু যোগিনীর কথা মনে আছে। দেখলাম সে খাটের ওপরে অর্ধশায়িত হয়ে আছে, একখানা কম্বলে তার অর্ধাঙ্গ আবৃত। আমাকে দেখেই মৃদু হেসে উঠল, বসল। লক্ষ্য করলাম তার মুখ পাংশুবর্ণ, চোখ দুটো বসে গেছে, দেহ শীর্ণ। হাতের ইশারায় সামনের চেয়ারে আমাকে বসতে বলল। বলতে লজ্জা করছে, তবুও লিখছি। আমি তার হাত দুটো ধরে বারংবার চুমু খেতে লাগলাম। তারপর তার পাশে গিয়ে বসলাম। পকেট থেকে ছবিটা বার করে তার হাতে দিয়ে প্রেমের কথা, ভালোবাসার কথা বলতে লাগলাম। সে আমার মাথার চুলের মধ্যে আঙুল বুলিয়ে দিল। আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। হঠাৎ কি যেন একটা পরিবর্তন ঘটে গেল। একেই বুঝি বলে ঈশ্বরের কৃপা। আর এক মুহূর্ত হলেই আমি নরকে পতিত হচ্ছিলাম। ঈশ্বরই আমাকে বাঁচিয়ে দিলেন। যোগিনীর মুখের দিকে তাকিয়ে দেখলাম খানিক আগের সেই তীক্ষ্ণ মর্মভেদী দৃষ্টি আর নেই। তার চোখ দুটো এখন অর্ধ নিমিলিত হয়ে এসেছে। কি করবে যেন কিছুই স্থির করে উঠতে পারছে না। একই সঙ্গে আমি বুঝতে পারলাম ধীরে ধীরে আমার মন আবার নিজের অধীনে এসেছে। আমি যোগিনীর প্রভাব মুক্ত হচ্ছি। সে কাতর কণ্ঠে বলল, ধীরেন্দ্র বাবু, আমার শরীর এখন যা সয় না, আমি তাই করবারই চেষ্টা করছি, কিন্তু আমি তোমাকে না দেখে থাকতে পারি না। তুমি আমায় ছেড়ে যেও না। আমি 5 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাব। আমার ওই কমণ্ডলুটা শুধু আমার কাছে এনে দাও প্রিয়তম। প্রচণ্ড ক্রোধে আমার শরীর কাঁপতে লাগলো। একটু আগে যেমন তার প্রতি একটা দুর্দমনীয় ভালোবাসায় হৃদয় পূর্ণ হয়ে উঠেছিল, এখন সজ্ঞানে ফিরে এসে তার প্রতি ভয়াবহ ঘৃণায় আমার মন পূর্ণ হয়ে উঠল। তার ত্রিশূলটা তুলে নিয়ে তার বক্ষ বিদীর্ণ করতে উদ্যত হলাম। সে সভয়ে দুহাত বুকে চেপে ছিটকে পিছন দিকে সরে গেল। কাতর কণ্ঠে বলল, কমণ্ডলু। আমি উন্মত্তের মতো তার কমণ্ডলুটা নিয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর আমার ছবিটা তার হাত থেকে কেড়ে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে ছুটে বেরিয়ে এলাম। এই শুরু হলো যোগিনীর সাথে সরাসরি সংঘাত। 1 মার্চ। কাল আর কিছুই ঘটেনি। শান্তিতে ঘুমোতে পেরেছি। খবর পেয়েছি শশধরও ফিরে এসেছে। যদিও আমার বিশ্বাস যে আমি তার হাত থেকে মুক্তি পেয়েছি, তবুও একটা আশঙ্কা মন থেকে দূর করতে পারছি না।
সে কি এত সহজে আমাকে ছেড়ে দেবে? নিশ্চয়ই প্রতিশোধ নেবার চেষ্টা করবে। কিন্তু সে যাই হোক, আমি প্রাণপণ চেষ্টা করছি যোগিনীর কথা না ভাবতে। 2রা মার্চ। আমার শরীর, মন, মস্তিষ্ক সমস্তই আবার আগের মতো সতেজ হয়ে উঠেছে। যোগিনী সম্পর্কে কোনো ভয় এখন আর আমার নেই। তবে খবর পেয়েছি সেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। 3রা মার্চ। সকালে এক মনে ঘরে বসে নিজের কাজ করছিলাম, হঠাৎ পিছনে ঠক ঠক আওয়াজ শুনে চমকে উঠলাম। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এ শব্দ আমার চেনা, মাটিতে ত্রিশূল ঠোকার আওয়াজ। পিছন ঘুরে দেখলাম যোগিনী এসে ঘরে ঢুকেছে। ক্ষণেকের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সেও কোনো কথা না বলে তীব্র মর্মভেদী দৃষ্টি হেনে আমাকে দেখতে লাগলো। এমন ভীষণ দৃষ্টি আমি আগে কখনো প্রত্যক্ষ করিনি। তারপর ধীরে ধীরে বলল, তুমি সেদিন আমার সাথে যে ব্যবহার করে এসেছ, অদ্যাবধি আর কেউই তা করতে সাহস পায়নি। যদি বলো যে রাগের মাথায় করে ফেলেছ, আমি তাহলে সব ভুলে যাব। শুধু বলো যে তুমি যথার্থই আমাকে ভালোবাসো। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। তুমি স্বেচ্ছায় আমার কাছে বশীকরণ বিদ্যা শিখতে চেয়েছিলে। হ্যাঁ, চেয়েছিলাম, গবেষণার স্বার্থে। তুমি প্রথমে আমাকে ভালোবাসার কথা বলেছিলে। তুমি স্বেচ্ছায় ভালোবাসার কথা লিখে তোমার ছবি আমাকে উপহার দিয়েছিলে। তুমি প্রথম তোমার সর্বস্ব আমাকে দিতে চেয়েছিলে। তুমি খুব ভালো করেই জানো সেসব তুমি আমাকে দিয়ে করিয়ে নিয়েছ। আমি স্বেচ্ছায় কিছুই করিনি, সবই মিথ্যে, মায়া। সত্যি শুধু সেটাই যেটা সেদিন রাতে তোমাকে বলেছিলাম। সে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কঠিন স্বরে বলল, তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলে। মনে রেখো, সারা জীবন ধরে এই ভুলের প্রায়শ্চিত্ত করে যেতে হবে তোমাকে। আমি দেখব এ দম্ভ তোমার কতদিন থাকে। সর্বস্ব খুইয়ে একদিন কুকুরের মতো এসে বসবে আমার পায়ের তলায়। ত্রিশূল ঠুকতে ঠুকতে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতভম্বের মতো বসে রইলাম। আমি জানি এই কুহুকিনী যখন ইচ্ছে আমার আত্মাকে দেহ থেকে দূরে সরিয়ে দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দিয়ে যা ইচ্ছা করিয়ে নিতে পারে। এই পরিস্থিতিতে কোনো মানুষই আমাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারবে না। এখন আমার সামনে দুটো পথ, হয় এই কুহুকিনীর প্রেমপাত্র হয়ে দিন কাটানো, অথবা নীরবে তার সমস্ত অত্যাচার সহ্য করে যাওয়া। আমার এই যন্ত্রণার কথা জগতে কারুকেই বলতে পারবো না। সবাই হাসাহাসি করবে, ভাববে বৈজ্ঞানিককে ডাকি নিতে পেয়েছে। 6ই মার্চ। কয়েকটা দিন কতকটা শান্তিতে আছি, কিন্তু আমি জানি আমি এক গভীর গহ্বরের সামনে দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তেই ওই পিশাচি আমাকে এই গহ্বরে নিক্ষেপ করবে। 10ই মার্চ। কুহুকিনী বুদ্ধিমতী, চতুরা। সে জানে কলেজে আমার কতখানি মান সম্ভ্রম, তাই প্রথম আঘাতটা সে এখানেই হানল। আজ কলেজে পড়াবার সময় কিছু একটা গোলমাল হয়েছিল, ঠিক বুঝতে পারিনি। শুধু নিমেষের জন্য মাথাটা একবার ঘুরে উঠেছিল, এই মাত্র। কিন্তু ক্লাসের শেষে একটি ছাত্র এসে তার খাতা দেখালো। দেখলাম আমি যা বলেছি তা সবই ভুল। সে শুনতে নিশ্চয়ই ভুল করেছে বলে তাকে আবার পুরোটা বুঝিয়ে দিলাম। 20শে মার্চ। 10 দিন কেটে গেল। লজ্জার কাহিনী আর কি লিখব? বোধহয় অভ্যাসের বশেই এ ডায়েরি আবার লিখতে শুরু করেছি।
সেদিন কলেজের অধ্যক্ষ আমাকে ডেকে বললেন, অত্যধিক পরিশ্রমে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। কটা দিন বিশ্রাম নিয়ে একটু সুস্থ হয়ে নিন, তারপর আবার কাজে যোগ দেবেন। বুঝে গেলাম আমার চাকরিটা চলে গেল। ঘটনাটা এই, আমি পড়াতে আরম্ভ করলেই বোধহয় কলেজ শুদ্ধ ছেলে সেখানে হাজির হয়ে যেত। পাগল প্রফেসর আজ আবার কি নতুন মজা করে তাই দেখবার জন্য সবাই কৌতূহলী হয়ে উঠত। পড়াতে আরম্ভ করার কিছুক্ষণ পরেই বুঝতে পারতাম যে শীঘ্রই আমার মতিচ্ছন্ন ঘটবে। কুহকিনীর শক্তি আমার উপর সঞ্চারিত হতে শুরু করলেই আমি বুঝতে পেরে যেতাম। তখন প্রাণপণে সেই ভয়ঙ্করীর হাত থেকে মুক্ত হবার জন্য চেষ্টা করতাম। আমার সারা শরীর ঘামতে শুরু করে দিত। আমি হাত মুঠো করে মুখটা বীভৎস রকমের বিকৃত করে ফেলতাম। ছেলেরা তাদের প্রফেসরের অঙ্গভঙ্গি দেখে হো হো করে হেসে উঠত। এরপর আমি যে কী করতাম তার বর্ণনা দেওয়া যায় না। কখনো অবোধ বালকের মতো অকারণে হেসে উঠতাম, কখনো পাগলের মতো প্রলাপ বকতাম, কখনো বা গান করতাম, আবার কখনো কখনো অন্যান্য প্রফেসরদের উদ্দেশ্যে অজস্র গালি বর্ষণ শুরু করে দিতাম। খানিকটা বাদেই আবার মস্তিষ্ক প্রকৃতিস্থ হয়ে যেত। তখন আবার ভালোভাবেই নিজস্ব ঢঙে পড়াতে শুরু করতাম। বলা বাহুল্য, আমার পাগলামি নিয়ে ছাত্রেরা হাসাহাসি করত আর কর্তৃপক্ষ গম্ভীর হয়ে উঠত। ফলে তাঁরা যে আমাকে অবসর দিয়ে দেবেন এতে আর আশ্চর্যের কি। জাদুকরীর চাতুরিতে আমি এখন আর সেই প্রখ্যাত লব্ধ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধীরেন্দ্রনাথ নই। সবচাইতে অসহ্য হয়ে উঠেছে আমার নির্জন বাস। আমার চাকরি গেছে, আর কোনো কাজকর্মও নেই। আমি পাগল হয়ে গেছি ভেবে আমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কেউই আর আমার কাছে আসে না। আমি আমার নিজের ঘরে একাকী বসে রাস্তার দিকে তাকিয়ে থাকি। আমাকে রক্ষা করার ক্ষমতা কারোরই নেই। এই শয়তানির নামে নালিশ করতে গেলে কোনো বিচারপতি আমার কথায় কর্ণপাত করবেন না, পাগলের প্রলাপ ভাববেন। এর মধ্যে একদিন কলেজের অধ্যক্ষ মশাই দেখা করতে এসে বললেন, অত্যধিক বিজ্ঞান চর্চায় আপনার শরীর এবং মন দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে ধীরেন্দ্রবাবু। দিন কতক পশ্চিমে বেরিয়ে আসুন। আমরা সকলেই আশা করছি ছুটির পর কলেজ খুললে আবার আপনি কাজে যোগ দিতে পারবেন। এই অসহনীয় যন্ত্রণার মধ্যে অধ্যক্ষের কথাগুলি মনে কিছুটা শান্তির প্রলেপ লাগিয়ে দিল। 27শে মার্চ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। উষাদের বাড়িতে একটা চোর ঢুকবার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়ে হাজির হলাম। উষা আর তার বাবা দেশে গেছে, আমাকে এদিকে একটু নজর রাখতে বলে গিয়েছিলেন। সেখানে পৌঁছে দেখলাম জানলা ভেঙে চোর বাড়ির ভেতর ঢোকবার চেষ্টা করেছিল। জানলায় স্পষ্ট অস্ত্রের দাগ দেখা যাচ্ছে, খানিকটা অংশ ভেঙেও গেছে। তবে পুলিশের পক্ষে এ চোর ধরা কঠিন হবে না, কারণ এই জানলায় নতুন সবুজ রং লাগানো হয়েছিল। রং তখনও শুকোয়নি। জানলায় যে দাগ পড়েছে তাতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চোরের হাতে ও কাপড়ে এই রং লেগে গেছে। এই রং কাপড় থেকে সহজে তুলে ফেলা যায় না। এরপর বাড়ি ফিরে এসে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। আমি কখনো কাঁদিনি, আজ বুক ফেটে কান্না বেরিয়ে এলো। নিজেকে সম্বরণ করতে পারলাম না। শয়তানি যোগিনী আমার চাকরি খেয়েছে, এখন আবার আমাকে চোর প্রতিপন্ন করতে চায়। কাল রাত্রে আমার গায়ে যে জামা ছিল দেখলাম তার ডান হাতার আস্তিনে আর রুমালেও সবুজ রং লেগে আছে। কাল গভীর রাত্রে আমি আমার অজ্ঞাতে উষাদের বাড়ির জানলা ভেঙে ভেতরে ঢুকবার চেষ্টা করেছিলাম। কি ভয়ানক, কি সর্বনাশ! এরপর বাড়ি ফিরে এসে জামা রুমাল বিছানার ওপর ফেলে রেখে পাশের ঘরে গিয়ে হাত ধুয়ে নিয়েছি। এত কাজ করেছি, এর কিছুই আমার মনে নেই। আত্মহত্যা করা ছাড়া এখন আমার আর কোনো উপায় নেই। বেঁচে থাকলে সর্বনাশী না জানি আরও কি ভয়ানক কাণ্ড ঘটাবে আমাকে দিয়ে। সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছি। হয় খুন নয়তো আত্মহত্যা।
এছাড়া মুক্তির উপায় নেই। 30শে মার্চ, 3 দিন নিশ্চিন্ত আছি। বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলার ছলে মৃত্যুর দিকে এগিয়ে দেয়, এই রাক্ষসীও আমাকে নিয়ে তাই করে যাচ্ছে। 2 দিন বিশ্রাম দেয়, তারপর আবার আমাকে দিয়ে একটা না একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে ছাড়ে। আমার শরীর একেবারে ভেঙে গেছে। আমি আর সে আমি নেই। খবর পেয়েছি উষাটা কাল ফিরবে। এ অবস্থায় আমি কখনোই উষাকে বিয়ে করতে পারবো না, করা উচিত নয়। আমি ভূতগ্রস্ত, উন্মত্ত। এই অবস্থায় বিয়ে করা পাপ। আজ আমাদের কলেজে একটা সভার অধিবেশন হচ্ছে। ভেবেছি আমিও সেখানে হাজির হব। সকলের সাথে কথাবার্তা বললে তাঁরা বুঝতে পারবেন যে আমি প্রকৃতই উন্মাদ হয়ে উঠিনি। যাওয়াটা কর্তব্য মনে করেই সভায় গেলাম। ডাক্তার করুণাকান্ত বাবুর সাথে দেখা হলো। তাকে একবার বাড়িতে আসবার অনুরোধ করে সভা শেষ হবার পর আমি বাড়ি ফিরে এলাম। অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করে বসে রইলাম। তারপর ডায়েরি লিখতে শুরু করলাম। এমন সময় বাইরে কড়া নাড়ার আওয়াজ হলো। বোধহয় করুণাকান্ত বাবু। আমি নিজেই দরজা খুলে দেবার জন্য উঠলাম। 30শে মার্চ, কাল রাতে আমার ডাক্তারবাবুর সাথে দেখা হলো না কেন? অথচ ডায়েরিতে লেখা রয়েছে আমি নিজেই দরজা খুলে দেবার জন্য উঠলাম। কিছুই মনে পড়ছে না। হাতটাও দেখছি খুব ফুলে আছে। তবে কি আবার একটা কোনো লোমহর্ষক ঘটনা ঘটে গেছে? এক্ষুনি ডাক্তারবাবুর সাথে একবার দেখা করে জানতে হবে তিনি সত্যিই কাল রাত্রে আমার বাড়িতে এসেছিলেন কিনা। ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দেখলাম তিনি বিছানায় শুয়ে আছেন। আমাকে দেখে উঠে বসলেন। তার মুখ দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। চোখ, নাক অসম্ভব ফুলে আছে, জায়গায় জায়গায় কাটা দাগ। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি হয়েছে ডাক্তারবাবু? তিনি অতি কষ্টে ধীরে ধীরে বললেন, ধীরেন্দ্রবাবু, কয়েকদিন থেকে আমি ভাবছিলাম যে তুমি সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছো। এখন বুঝতে পারছি ভাবনাটা মিথ্যে নয়। কেবল উন্মাদই হওনি, তুমি ভয়ঙ্কর বিপজ্জনক পাগলে পরিণত হয়েছ। যদি আমি তোমার ওপর দয়া না দেখাতাম তাহলে তুমি এখন পুলিশের হাতে বন্দী হয়ে থাকতে। তাহলে আপনি কাল আমার বাড়িতে গিয়েছিলেন? দরজা খুলেই তুমি বাঘের মতো আমার উপর একেবারে ঝাঁপিয়ে পড়েছিলে। আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি আপনার উপর? তোমার নিজের হাতটা দেখেও কি কিছু বুঝতে পারছো না? আমার হাত? হ্যাঁ, আমার এই ফোলা হাতটাই তো যথেষ্ট প্রমাণ। আমি এখানে একটু বসবো? আমি আর উপায় নেই। আমি তার বিছানার এক পাশে বসে কম্পিত স্বরে তাকে আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি অত্যন্ত বিস্মিত হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তবে আমাকে অবিশ্বাস করছেন বলে মনে হলো না। আমি বললাম, সে আমাকে যেমন ঘৃণা করে তেমনি আপনাকেও করে। কাল রাত্রে একই সঙ্গে দুজনের ওপরই প্রতিশোধ নিয়েছে। হ্যাঁ, সে এ কাজ করতে পারে বটে, কিন্তু আমি ভাবছি এও কি সম্ভব? তা তুমি এখন কি করতে চাও? আমি সহ্যের শেষ সীমা অতিক্রম করে গেছি ডাক্তারবাবু। এবার আমি চরম প্রতিশোধ নেব। আমি তো মরবই, কিন্তু ওই শয়তানিকে শেষ করে তবে মরব। না না, শোনো, পাগলের মতো কিছু করো না। আমি পাগলই তো, এটাই সান্ত্বনা। অন্তত একজনকে আমি আজ আমার সব কথা খুলে বলতে পারলাম। শোনো, যা করার
ভেবে চিন্তে করতে হবে। আমি আর দাঁড়ালাম না, উন্মাদের মতো নিজের বাড়ির দিকে হাঁটা লাগালাম। অন্তত একজনকেও আমার কথা বিশ্বাস করাতে পেরেছি। যদি আমি প্রকৃতই চরম কিছু একটা করতে বাধ্য হই, তাহলে এই ডায়েরি থাকলো, এর থেকেই সবাই সব কিছু জানতে পারবে। এখন সন্ধে, শশধরের বাড়ি এসে দেখলাম সে যোগিনীর সামনে বসে কথা বলছে। যোগিনী একবার আমার দিকে তাকালো, মনে হলো আমার এই হাল দেখে সে বেশ আমোদ পেয়েছে। এমন সময় শশধরকে বাইরে থেকে কেউ একজন ডাকলো। শশধর উঠে যাবার সঙ্গে সঙ্গেই যোগিনী শ্লেষাত্মক হেসে বলল, কি এখন কেমন বোধ করছো? আচ্ছা, সেই ডাক্তার কেমন আছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, গর্জন করে বলে উঠলাম, ভগবানের নামে শপথ করে বলছি, শয়তানি, তুই আর একবারও যদি আমার ওপর তোর ওই পৈশাচিক শক্তি প্রয়োগ করবার চেষ্টা করিস, টুটি টিপে আমি তোকে শেষ করব। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আরও খানিকটা শিক্ষার প্রয়োজন আছে। আমার ঘৃণার আরও খানিকটা রসাস্বাদন বাকি আছে তোমার। কাল উষা দেবী ফিরছেন শুনলাম। তোর এই পাপ মুখে ওই নামটার একবার উচ্চারণ করলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, শয়তানি। উষা দেবীকে সৌভাগ্যবতী বলতে হবে। এমন একজন বীর পুরুষকে তিনি স্বামী রূপে পাবেন। সে আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখ দেখে মনে হলো ভয় পেয়েছে। 1 এপ্রিল, আজ উষারা ফিরে এসেছে। আমি গেলাম তার সঙ্গে দেখা করতে। আমাকে দেখেই উষা যেন আঁতকে উঠল। আপনি কি এখনো যোগিনীর? ওসব কথা এখন থাক উষা। এরপর উষা এ নিয়ে আর কোনো কথা বলল না। তবে আমার স্বাস্থ্য নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে অনেক ভালো ভালো কথা বলল। অনেকদিন পর মনটা যেন আরাম পেল। মনে হলো উষা পাশে থাকলে আমি আর কারোকেই ভয় করি না। অনেকখানি ভরসা আর উৎসাহ নিয়ে বাড়ি ফিরে এলাম। 2 এপ্রিল, আজ একটা বিশেষ দিন। বিশেষভাবেই এদিনের বর্ণনা করে রাখা দরকার, কিন্তু ঘটনার অভিঘাতে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। দুপুরবেলা একটা বই নিয়ে বসেছি। খানিকক্ষণ পরেই হঠাৎ সেই ভাবের উদয় হলো। আমি সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো, স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম, দেখলাম আমি একটা বেশ সুসজ্জিত ঘরে একলা চেয়ারে বসে আছি। মনে পড়ল নিজের ঘরে বসে বই পড়ছিলাম, কিন্তু আমি এখন কোথায়? ঘরটা পরিচিত বলেই মনে হচ্ছে। সহসা আমার দৃষ্টি পড়ল আমারই একখানা ছবির ওপর। তার পাশে উষা আর তার বাবার ছবি। এবার বুঝতে পারলাম আমি উষার বসবার ঘরে বসে আছি। কেন এখানে এলাম, কিভাবেই বা এলাম, এসব কিছুই মনে পড়ল না। তবে কি কোনো ভয়াবহ কাজ করাবার জন্য সেই রাক্ষসী আমাকে এখানে পাঠিয়েছে? তার সেই অভিষ্ট কি সিদ্ধ হয়ে গেছে? আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। নিশ্চয়ই সেই রাক্ষসীর অভিষ্ট সিদ্ধ হয়ে গেছে, নইলে আমার জ্ঞান ফিরে আসতো না। সেই পিশাচিনী নিশ্চয়ই আমার হাত দিয়ে উষার কোনো একটা অনিষ্ট করেছে। আমি উন্মাদের মতো চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম, আর তক্ষুনি আমার কোল থেকে একটা শিশি গড়িয়ে পড়ল নিচের কার্পেটের ওপর। কিসের শিশি? তুলে দেখলাম আমার ল্যাবরেটরিতে এরকম শিশি অনেকগুলো আছে, লেবেল আঁটা, তাতে লেখা রয়েছে সালফিউরিক অ্যাসিড। হায় ঈশ্বর, কি করেছি আমি! এই অ্যাসিড কারো গায়ে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে তার শরীরের চামড়া ঝলসে বিকৃত হয়ে যাবে। আমি মাতালের মতো টলতে লাগলাম। হঠাৎ কি মনে করে শিশিটা আলোর কাছে তুলে ধরে ভালো করে তাকিয়ে দেখলাম, কি শান্তি! শিশিটা সম্পূর্ণ ভর্তি। তার মানে আমি এটা ব্যবহার করিনি। কিন্তু কাজ করিয়ে নেবার আগেই আমার জ্ঞান
ফিরে এলো কেন? ঠিক এই সময়ে উষা এসে ঘরে ঢুকলো। আমি তাড়াতাড়ি শিশিটা পকেটের ভেতর লুকিয়ে ফেললাম। উষা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এ কি, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না, ওই একটু মাথাটা হঠাৎ কিরকম একটা চক্কর মেরে উঠল। এখন ঠিক আছে। শুনুন, বাবার সাথে কথা হয়ে গেছে, আপনাকে নিয়ে আমরা পশ্চিমে বেড়াতে যাব। বাবা সব ব্যবস্থা করে ফেলেছেন। আচ্ছা, একটা জরুরি কাজ সারতে হবে, চলি। সে কি, কেন এসেছিলেন কিছু বললেন না তো? কেন এসেছিলাম সে কথা তোমার শুনে কাজ নেই উষা। আপনার কি রাগ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড রাগ উষা। আমার এক পুরনো দিদিমণি এসেছিলেন, তাই আসতে দেরি হলো। উনি বয়স্ক মানুষ, অনেক কথা বলছিলেন, উঠে আসতে পারছিলাম না। ভাগ্যেই শুনি তোমাকে দেরি করিয়ে দিলেন। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ উষা। এই কথা বলছেন কেন? উষা, তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করো। এ আবার কি কথা? আপনাকে অবিশ্বাস করতে যাব কেন? হ্যাঁ ঠিক, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। শোনো উষা, আমি যদি মারাত্মক খারাপ কিছু করি, তুমি জানবে আমি বাধ্য হয়েই সেটা করেছি। সেটা না করে আমার আর কোনো উপায় ছিল না, তাই করেছি। এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। খানিক বাদেই সব বুঝতে পারবে। এখন যাই। উষা হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আমি উন্মত্তের মতো বেরিয়ে পড়লাম। আমি সজ্ঞানে ফিরে আসার আগে উষা যদি আমার সামনে আসতো, তাহলে এই সালফিউরিক অ্যাসিড, এই তরল আগুন আমি উষার গায়ে ঢেলে দিতাম। না, আর কোনো দ্বিধা নেই। আজই ওই পিশাচিনী যোগিনীর শেষ দিন। ও বেঁচে থাকলে উষার চরম অনিষ্ট করে ছাড়বে। জগতের জঘন্যতম কাজটাই আজ আমি করব, তারপর না হয় ফাঁসিতেই ঝুলব। এমনিতেই তো আমি সব হারিয়েছি। ওই ডাকিনীর হাতে দগ্ধে দগ্ধে মরার চাইতে ফাঁসি অনেক ভালো। আমি যখন ঊর্ধ্বশ্বাসে শশধরের বাড়ির দিকে ছুটছি, তখন ওই সমস্ত কথা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, আর আমার সংকল্প আরও দৃঢ় হতে লাগলো। মনটা হয়ে উঠল পাষাণের মতো কঠিন আর পশুর মতো হিংস্র। রাস্তার অনেকে আমার দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু আমার তখন কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ ছিল না। ওরই মতো মনে হলো আমার উল্টো দিক থেকে শশধর যেন হন্তদন্ত হয়ে ছুটে আসছে, কিন্তু আমরা কেউ কারুকে ভ্রুক্ষেপ করলাম না। দুজন দুজনকে পাশ কাটিয়ে বিপরীত দিকে ছুটে চললাম। হাঁপাতে হাঁপাতে শশধরের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখলাম দরজা বন্ধ। উন্মাদের মতো দরজায় আঘাত করতে লাগলাম। একজন ভৃত্য এসে দরজা খুলে দিল। আমি চিৎকার করে বলে উঠলাম, যোগিনী কোথায়? সে থতমত খেয়ে সভয়ে সরে দাঁড়ালো। আমি তার উত্তরের অপেক্ষা না করে উল্কার গতিতে ঘরে ঢুকে পড়লাম। আমার দু চোখ দিয়ে তখন আগুন ঠিকরে বেরোচ্ছে। ঘরে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়লাম। বিছানার ওপর এলিয়ে পড়ে আছে যোগিনীর শরীর। তার ত্রিশূলটা পড়ে আছে নিচে। আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য। কয়েক মুহূর্ত থমকে থাকার পরেই চিলের মতো ছোঁ মেরে তুলে নিলাম তার ত্রিশূলটা। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সবলে যোগিনীর নিষ্পন্দ দেহের উপর বিধিয়ে দিতে গেলাম সেটা। আর ঠিক তখনই পিছন থেকে কে যেন হাত রাখলো আমার কাঁধে। মনে হলো জ্বলন্ত ক্ষতের উপর যেন চন্দনের প্রলেপ। ঘুরে দেখি উষা শান্ত দৃষ্টি মেলে আমার চোখের দিকে তাকিয়ে ত্রিশূলটা আমার হাত থেকে নিয়ে বিছানায় রেখে দিল। আমি অবাক হয়ে বললাম, উষা তুমি এখানে? উষা কোনো উত্তর দেওয়ার আগেই ঘরে ঢুকলো শশধর। তার পিছনে ডাক্তার করুণাকান্ত বাবু। তিনি যোগিনীর কাছে এগিয়ে গেলেন। তারপর বেশ খানিকক্ষণ ধরে যোগিনীকে পরীক্ষা করে বললেন, না, এ দেহে আর প্রাণ নেই। 10ই এপ্রিল, আজ 8 দিন হল যোগিনী পৃথিবী থেকে দূর হয়েছে। এখন বুঝতে পারি সেদিন উষার ঘরে গিয়ে সহসা কেন আমার জ্ঞান ফিরে এসেছিল, কেন আমি সহসা যোগিনীর প্রভাব মুক্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ তার মৃত্যু না হলে সে কখনোই আমাকে দিয়ে তার উদ্দেশ্য সফল না করিয়ে আমাকে মুক্তি দিত না। এ কথা মনে হলেই এখনো আমি শিউরে উঠি। তবে এখন আমি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে উঠছি। যদিও উষার বাবা উষা আর আমাকে নিয়ে পশ্চিমে বেড়াতে যাওয়ার সমস্ত ব্যবস্থাই করে ফেলেছেন।
সম্ভবত সেখান থেকে ফিরে এসে আমাদের বিয়েটাও হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের কলেজের অধ্যক্ষ এবং কয়েকজন প্রফেসর এসে অনুরোধ করে গেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন আবার অধ্যাপনা শুরু করে দিই। এসব সত্ত্বেও একটা প্রশ্ন আমার মাথায় বরাবরই ঘুরে ফিরে আসছে, যা ঘটে গেল তা কি সত্যি, নাকি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনেরা যা বলেন, অর্থাৎ হঠাৎ করেই আমি উন্মাদ রোগে আক্রান্ত হয়ে পড়ি এবং আবার হঠাৎ করেই তা থেকে আরোগ্য লাভ করি, এটা সত্যি। কিন্তু ডায়েরিতে আমি বিস্তারিত যা লিখে রেখেছি তা কি সব মন গড়া? না, তা হতে পারে না। সে যাই হোক, উষা বারবার করে অনুরোধ করেছে এই ডায়েরি আমি যেন আর না লিখি। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম পাঁচকড়িদের গল্প যোগিনী। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, যোগিনী, গার্গী, উষা, সঙ্গীতা, অধ্যক্ষ ও কাজের লোক সৌরভ, উষার বাবা অরিজিৎ, ধীরেন্দ্রনাথ, দীপঙ্কর, শশধর ও ডাক্তার করুণাকান্তের সংলাপগুলো বললাম আমি অনুপ। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।